জুলাই আগস্টের আন্দোলনের পরবর্তীতে যেই বাংলাদেশ আমরা দেখছি, সেই বাংলাদেশে আবার কোনো সংকট তৈরি না হোক, আবার কোনো বিপর্যয় নেমে না আসুক, সেই কারণে নির্বাচনটা খুবই জরুরি। একদম তৃণমূল থেকে নিয়ে কেন্দ্র পর্যন্ত সব জায়গায় একটা কথা আছে যে এবার আমরা এই 2 দল বা 3 দলকে আমরা দেখেছি, এবার ভিন্ন কিছু দেখতে চাই, একটা নতুন কিছু দেখতে চাই। আমরা চাঁদাবাজি, সন্ত্রাস, দুর্নীতিবাজ এদের বিরুদ্ধে দাঁড়িয়ে আমরা একটা কল্যাণকর সমাজ দেখতে চাই। পৃথিবীর প্রত্যেকটা রাষ্ট্রই তার উন্নত শিখর হওয়ার পিছনে সবচেয়ে বড় ভূমিকা তরুণদের, এবং প্রতিটি রাষ্ট্রে এই জায়গায় এই তরুণদের দিয়ে উঠে গেছে। কিন্তু আমাদের দেশে তরুণদেরকে আমরা জনশক্তিতে রূপান্তরিত করতে পারি নাই, বরং এদেরকে বোঝা হিসাবে আমরা নিয়েছি। এই ঐক্যকে সুদৃঢ় করার জন্য যার যার অবস্থান থেকে সর্বোচ্চ ছাড় দিয়ে হলো আমরা এই জায়গাটাতে আমরা থাকবো। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাণিজ্য প্রতিদিনের বিশেষ আয়োজন আগামী রাজনীতি। আপনারা জানেন আমরা অনুষ্ঠান আলোচনা করে থাকি বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং আগামীতে আমরা কেমন রাজনৈতিক পরিবেশ দেখতে চাই সেই বিষয়গুলো নিয়ে। আজকের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল এবং চাঁদপুর 2 আসনের মনোনয়ন প্রত্যাশী জনাব মুফতি মনসুর আহমেদ সাকি। আজকের অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। সাকিব, একটু শুরুতেই একটু জানতে চাই যে বর্তমান যে আসলে যেই পরিস্থিতিতে রাজনৈতিক যে অবস্থা, এই অবস্থা থেকে আদৌ 2026 সালের ফেব্রুয়ারি মাসে আমরা যে নির্বাচনের কথা শুনছি সেটা আসলে কতটুকু সম্ভব বা কোনো ধরনের ধোঁয়াশা আছে কি আপনি মনে করেন? শুরুতেই বাণিজ্য প্রতিদিনের আজকের লাইভের মাধ্যমে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় পক্ষ থেকে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। পাশাপাশি আমার নির্বাচনী এলাকা চাঁদপুর 2 অঞ্চলের মানুষকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। প্রথমতই যে প্রশ্ন করেছেন, বর্তমান সময়ে খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমরা নির্বাচনের বিষয় নিয়ে যারা অভিজ্ঞ মহল আছে বা যারা আমরা সচেতন আছি, আমরা এটা বিশ্বাস করতে চাই যে অন্তর্বর্তী সরকার যেই প্রত্যাশার জায়গা থেকে নির্বাচনকে বিবেচিত করার কথা বলেছেন, আমরা আশা করছি তারা সেই সময় নির্দিষ্ট সময়ে সকল প্রস্তুতি সম্পূর্ণ করতে পারবে, সেটা আমরা আস্থা রাখতে চাই। বাকি কিছু বিষয় আমাদেরকে ভাবায়, কিছু বিষয় আমাদেরকে চিন্তিত করে তোলে যে আসলে আদৌ সম্ভব কিনা। তো সেই জায়গাটাতে আমরা প্রত্যাশা করতে চাই, আমরা ভরসা রাখতে চাই যে জুলাই আগস্টের আন্দোলনের পরবর্তীতে যেই বাংলাদেশ আমরা দেখছি, সেই বাংলাদেশে আবার কোনো সংকট তৈরি না হোক, আবার কোনো বিপর্যয় নেমে না আসুক, সেই কারণে নির্বাচনটা খুবই জরুরি। তো সেই জায়গা থেকে আমাদের প্রত্যাশা নির্বাচনটা হয়ে যাক যথাসময়। বাকি বাহ্যিক যে বিষয়গুলো আমাদের সামনে এখন ইদানিং আসছে, বা বিশেষ করে একটি বড় রাজনৈতিক দলের একদম সিনিয়র নেতৃত্বের পক্ষ থেকে যেই বিবৃতি আমরা দেখলাম বা যে তথ্য আমরা পেলাম, এগুলো নিয়ে মানুষের মনে একটা সংকীর্ণতা, একটা সংশয় আছে, বা তারা একটু এটা নিয়ে চিন্তিত এখন যে আসলে আদৌ হচ্ছে কিনা। তো আমার মনে হয় যে এগুলো সবই কেটে যাবে আগামী কিছুদিনের মধ্যে, হয়তো আমরা একটা স্পষ্ট হতে পারবো যে আসলে কী হচ্ছে। তবে আমরা প্রত্যাশা রাখছি যে নির্বাচনটা যথাসময় হয়ে যাবে ইনশাল্লাহ। এই যে আপনি তো খুব আশাবাদী নির্বাচন নিয়ে, কিন্তু বাংলাদেশের এখনকার যে পরিস্থিতি, যে ওপেন আদালতের সামনে মানুষকে গুলি করে মারছে, তারপরে রাস্তায় দোকানে ঢুকে মানুষকে গুলি করে হত্যা করছে, এই পরিস্থিতিতে বা এই পরিবেশে কি আসলে আদৌ নির্বাচন করা সম্ভব? পরিস্থিতি এখানে পরিস্থিতি ঠিক না করে এখানে এই জায়গাটা খুবই, আমরা শুরু থেকেই কথা বলে আসছিলাম, এই বক্তব্যটাই আমাদের শুরু থেকেই ছিল। আমরা 24 সাল গণ আন্দোলনের পরেই যখন দেশের এই আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি, তখনই কিন্তু আমরা এই কথা বলছিলাম যে আইনশৃঙ্খলা পরিস্থিতিটা অবনতি, অতএব এটাকে যদি স্বাভাবিক পর্যায়ে আনা যায় তাহলে এই নির্বাচনটা আসলে যথাসময় করা সম্ভব হবে না, এই আশঙ্কাটা আমাদের ছিল। তো সেই আশঙ্কার জায়গা থেকে কিন্তু আমরা শুরু থেকে বলে আসছিলাম। তো আমরা দেখলাম যে সেই আশঙ্কার জায়গা যেটা আমাদের ছিল সেটা এখনও আছে, কিন্তু তার থেকে আমরা উত্তরণ করতে পারিনি। প্রশাসনিকভাবে আমরা আমাদের পড়াশোনাকে আমরা লিশাইতে পারিনি, এবং যে জায়গাগুলো ওভারকাম করার কথা সেগুলো আমরা করতে পারিনি। এটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক, এটা পারিনি আমরা। বাকি বাস্তবতা হলো দেশের বর্তমান যে ক্রাইসিস সময়টা যাচ্ছে বা পরিস্থিতি যাচ্ছে, এই সময় নির্বাচনটা খুবই জরুরি। এটা নির্বাচিত সরকার যদি না আসে তাহলে আগামী দিনে অর্থনৈতিক এবং বাণিজ্যিকভাবে সামগ্রিকভাবে আমরা পিছিয়ে যাব। সেই জায়গা থেকে আমরা আশা করছি যে সরকার এটাকে খুব অল্প সময়ের মধ্যে গুছিয়ে উঠে এটা করে ফেলবে। বাকি আমরা বলছি যে নির্বাচনটার আগে এটা ট্রায়াল হয়ে যেত যদি গণভোটটাকে আমরা নিয়ে আসতে পারতাম। আমরা সেজন্য দাবি করছিলাম যে জাতীয় নির্বাচন আগে গণভোটটা হয়ে যেতে পারতো, আর গণভোটের মধ্য দিয়েই জাতীয় জুলাই সনদের ভিত্তিতে আগামী নির্বাচনটা হতো। তাহলে সরকারের সক্ষমতা, প্রশাসনের সক্ষমতা আমরা বুঝতে পারতাম যে আসলে একটা সুন্দর নির্বাচন তারা করতে পারছে কিনা। তো যেহেতু সেই দিকে সরকার হাঁটছে না,
সরকার ইদানিং ঘোষণা করেছেন তারা স্পষ্ট যে একই দিনে তারা গণভোট এবং এটা করতে চান। তো এটা একটা চ্যালেঞ্জিং বিষয় আসলেই। তো সেই জায়গাতে একটা শঙ্কা অবশ্যই জনগণের মনে আছে, আমাদের মাঝেও আছে। তবে আমরা প্রত্যাশা করতে চাই যে সরকার সকল শঙ্কা কাটিয়ে উঠে তারা এই নির্বাচনের দিকে তারা যাবে ইনশাআল্লাহ। এই যে সাম্প্রতিক সময় ধরে আমরা দেখতেছি বাংলাদেশে যে বাউলদের কোরআন এবং হাদিস সম্পর্কে বিভিন্ন ধরনের বিভ্রান্তমূলক তথ্য, তারপরে বিভিন্ন কটূক্তি করা, একই সাথে তাদেরকে আবার ইসলামী এই ঘরানায় যারা বিশ্বাসী তৌহিদি জনতা নামে তাদেরকে বিভিন্নভাবে আঘাত করতেছে। আসলে এই জিনিসটাকে আপনি কীভাবে মূল্যায়ন করবেন? এখন তারা কোরআনকে অবমাননা করছে বা হাদিসকে অবমাননা করছে, আবার সেটার জন্য আইনের কাছে সরাসরি না গিয়ে ইসলাম তৌহিদ জনতা নামে আরেকটা গ্রুপ তাদেরকে মারপিট করছে। এটাকে আসলে কতটুকু আপনি কীভাবে মূল্যায়ন করবেন? হ্যাঁ, ধন্যবাদ। বিষয়টা হচ্ছে যে এই জায়গাটাতে বাউলদের যে বিষয়টা এখানে আছে, আসলে বাউলরা তো আমাদের সমাজে নতুন এমন না, এটা পুরানো দিক থেকে আমাদের দেশে আছে বা অনেক আগের থেকেই তাদের অবস্থানটা এখানে। বাকি বাউলদের সব বাউলরা তো আর এরকম মানে মন্তব্য এরকম মানে তার আলোচনা আসছে না, বিশেষ করে যার ব্যাপারে আমরা খুব কয়েকদিন মিডিয়াতে দেখলাম আমরা তুলপাড়। বিষয়টা হচ্ছে যে প্রথমত বিষয় হলো উনি যে শব্দ চয়নগুলো করেছেন, যে ভাষায় তিনি কথা বলেছেন, এই ভাষায় তিনি কথা বলতে পারেন না। একটা মুসলমান বা একটা ধর্মপ্রেমিক যে কোনো ধর্মের কেউ এটা স্বাভাবিক নিতে পারে না একটা বিষয়। এই জায়গাটাতে সমস্যা যে জায়গা হয়েছে সেটা হলো আমাদের এই যে সংকটটা, এই যে আমাদের ধর্মবর্ণনা বা তার এই উস্কানিমূলক বক্তব্য, এটার পরে রাষ্ট্রের দায়িত্ব ছিল এর সমাধান করা, রাষ্ট্রের দায়িত্ব ছিল এটাকে পদক্ষেপ গ্রহণ করা। কিন্তু রাষ্ট্র যখন নীরব থাকলো, রাষ্ট্র যখন ব্যবস্থা গ্রহণ করছে না, তখন তাহলে জনতা কিন্তু বাধ্য হয়ে এই পরিস্থিতি সৃষ্টি করছে। তার মানে হলো রাষ্ট্রের দায়িত্ব পালন করলে এই পরিস্থিতি সৃষ্টি হতো না বলে আমরা বিশ্বাস করি। তবে আমরা এটা তাও বলছি না যেটা পরিবেশ তার মানে এটা সৃষ্টি করাটা বৈধ, সেটাও আমরা বলছি না। বাকি আমরা অবশ্যই চাই না যে অন্যায়ভাবে বা এই ধরনের শব্দচয়নের মাধ্যমে কারো ধর্মের উপর আঘাত আসুক, আমার ইমান, আমার তাহজিব তামাদ্দুনের উপর আঘাত করুক, এটাকেও আমরা সাপোর্ট করতে পারি না। এজন্য আমরা বলবো প্রচলিত আইনেই এর সর্বোচ্চ বিচার হওয়া প্রয়োজন। পাশাপাশি রাষ্ট্র যদি উদ্যোগী হয় ভবিষ্যতে এই ধরনের যে কোনো সংকট দেখা দিলে, যে কোনো ধর্মের ব্যাপারই হোক, রাষ্ট্র যদি উদ্যোগী গ্রহণ হয় এবং তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ করে, তাহলে এই ধরনের তৌহিদি জনতার যে ব্যানারে যা দেখি আমরা, এটা হয়তো অনেকটা কমে আসবে এবং একটা স্বাভাবিক পরিবেশ বজায় থাকবে। এই তৌহিদি জনতাটা আসলে কারা? তৌহিদি জনতা কি পর্দার আড়াল থেকে আপনারা যারা ইসলামী এই আন্দোলনগুলো একসাথে করছেন, ইসলামী দলগুলো, এদের মধ্যেই কেউ, নাকি আপনার সাধারণ কোনো জনগণ এটার সাথে সম্পৃক্ত? তৌহিদি জনতা বলতে তাওহিদি জনতা কারা, এটা একটা কিন্তু বিষয় এখানে আছে। আমরা যারা একাত্মবাদকে বিশ্বাস করি, যে এক আল্লাহকে বিশ্বাস করি, তারা আমরা ইমান এনেছি, এরা সকলেই তৌহিদি, এরা তৌহিদিবাদ। তো সেখান থেকে এখানে রাজনৈতিক ফায়দার থেকে, রাজনৈতিক চিন্তা থেকে বা পদ্মার অঞ্চল থেকে কলনারি নাড়ছে বলে আমরা মনে করি না। এটা সাধারণ মানুষের একটা সিম্পিতি জায়গা। আপনার একবার সহজে বলি, আপনার বাবাকে যদি কেউ কটূক্তি করে কথা বলে, তখন আপনি কিন্তু চুপ থাকতে পারবেন না। আমরা দেখেছি বিগত দিনে শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমানকে নিয়ে কটূক্তি করার পরে রাষ্ট্রের উপর থেকে কিন্তু সর্বোচ্চ আইন প্রয়োগ করা হয়েছে, শাস্তি প্রয়োগ করা হয়েছে, জেল জুলুম নির্যাতন হয়েছে। কিন্তু সেখানে আমার ইমান, আমার আমল, আখলাক, আমার আদর্শ যা আল্লাহ এবং রসুলের, সেই ব্যাপারে যখন কটূক্তি হয় তখন তো আমরা নীরব থাকি, যার কারণেই তৌহিদ জনতা ফেসে উঠে এখানে। এই কারণে আমরা মনে করি যে এই জায়গাটা তো এখানে তৌহিদ জনতা বলতে এটাকে নিয়ে আলাদাভাবে বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ নেই, বরং সাধারণ মানুষের ইমান, আমল, তাহাজিদ তামাদ্দুন জায়গা থেকে, যার যার ইমানের জায়গা থেকে সে জ্বলে উঠে। তো এটা সাধারণ মানুষের স্বাধীন বলব আছে। হুজুর মানে আমরা যেটা বলি যে মাদ্রাসা, মসজিদ বা খতিব, ইমামদের পাশাপাশি সাধারণ মানুষের স্বাধীন। এখানে ইমাম খতিবের চাইতে আপনারা দেখবেন, পুরুষগুলো দেখলে বুঝতে পারবেন এখানে সাধারণ মানুষের অংশগ্রহণটা কিন্তু বেশি। ইমাম খতিব বা চিহ্নিত করতে গেলে আপনি খুব বেশি এটা পাবেন না। সাধারণ মানুষকে দেখবেন এখানে ফুটে উঠছে। আর এখানে ইমানের যার উপরে যার ইমান আছে, যার ইমানের তেজ আছে, সেই ব্যক্তি কখনই নীরব থাকতে পারে না এই জায়গাগুলোতে। এটি সেন্সিটিভ জায়গা। অতএব এই জায়গাতে আমরা বলবো যে রাষ্ট্রের পক্ষ থেকে এগুলো উদ্যোগ হওয়া প্রয়োজন, তাহলে এই সংকটগুলো আমরা কাটতে পারবো এবং এরকম অনেক সংকট আমরা সহজে উত্তরণ করে যেতে পারবো। আপনি তো আলহামদুলিল্লাহ আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে খুব আশাবাদী যে সরকার তার কমিটমেন্ট রক্ষা করার জন্য সেই নির্বাচনটা করবে। আসলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে যে আপনারা যেই জোট করছেন, এই জোটের পক্ষ থেকে আসলে কতটুকু আশাবাদী এবং আপনাদের আসলে প্রধান লক্ষ্যটা কি এই যে নির্বাচন নিয়ে? প্রথমত বিষয় হলো, আপনার একটা শব্দ আমাকে এখানে বলেছেন যেটাকে আমার সংশোধন দিতে হবে। আমরা নির্বাচন জোট করছি না, আমরা সমঝোতা করার চেষ্টা করছি। কারণ এই দুই বিষয় নিয়ে আমরা খুব একরকমের শব্দের পেছে আমরা খুব বিভ্রান্ত হচ্ছি এবং এটা নিয়ে মানুষও বিভ্রান্ত মধ্যে আছে। তো এই বিষয়টা একেবারে স্পষ্ট আমরা করেছি, আমরা কোনো জোটে যাচ্ছি না, আমরা সমঝোতা যাচ্ছি। যার যার অবস্থান, যার যার জায়গা থাকবে,
আমরা নির্বাচনের সমঝোতায় আমরা আগামী নির্বাচনে অংশগ্রহণ করছি এবং আমরা আশা করছি এই নির্বাচনের মধ্য দিয়ে আমাদের ইসলামপন্থী এবং দেশপ্রেমিকদের একটা উত্থান হবে দেশে এবং এদের একটা বড় একটা জয়ের আমরা আশা করছি। সেক্ষেত্রে নির্বাচনটা আপনি দেখেন এই 54 বছর পরে এসে যেই পরিবেশটা সৃষ্টি হয়েছে, এটার পিছনে কিন্তু অনেক বড় একটা বিষয় আছে এখানে। এই আমরা 47-এর ইতিহাস তো আপনারা জানেন, আমরা 71-এর ঘটনা আমাদের মনে আছে, 90-এর ঘটনা আমাদের মনে আছে। এই যে সিচুয়েশনগুলো তৈরি হয়েছে, এই যে প্রেক্ষাপটগুলো তৈরি হয়েছে, কোনো প্রেক্ষাপটের পরে এদেশের মানুষ আম জনতার মাঝে এই চেতনা কাজ করে নাই যে ইসলামপন্থী বা দেশপ্রেমিকরা এভাবে রাষ্ট্রীয় ক্ষমতা আসতে পারে, এই সম্ভাবনা কিন্তু কখনো মানুষের মাঝে জাগরণ তৈরি করতে পারে নাই। কিন্তু 24শে জুলাই আন্দোলনের পরে একদম খেটে খাওয়া একদম মানুষ থেকে নিয়ে রাস্তা একদম তৃণমূল থেকে নিয়ে কেন্দ্র পর্যন্ত সব জায়গায় একটা কথা আছে যে এবার আমরা এই 2 দল বা 3 দলকে আমরা দেখেছি, এবার ভিন্ন কিছু দেখতে চাই, একটা নতুন কিছু দেখতে চাই। আমরা চাঁদাবাজি, সন্ত্রাস, দুর্নীতিবাজ এদের বিরুদ্ধে দাঁড়িয়ে আমরা একটা কল্যাণকর সমাজ দেখতে চাই। তো মানুষের যে প্রত্যাশাটা, সেই প্রত্যাশাটাকে ধারণ করে মূলত এই ইসলামী দলগুলোর সমঝোতার মধ্যে তারা চলে আসছেন। তো জনগণের প্রত্যাশা যেটা, আমরা চাচ্ছি সেই প্রত্যাশা প্রতিপালন করার জন্য। সেই জায়গা থেকে আমরা আশা করছি আগামীর বাংলাদেশটাকে যদি এটা কল্যাণকর রাষ্ট্র করতে হয়, একটি সুখী সমৃদ্ধ রাষ্ট্র করতে হয়, তাহলে ইসলাম পন্থাকে একটা দেখার প্রয়োজন বলে আমরা মনে করছি এবং মানুষকে আমরা এই মেসেজটুকু দেওয়ার চেষ্টা করছি। এর মধ্য দিয়ে আমরা চাচ্ছি যে বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধ একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করা, আমাদের স্বাধীনতা, আমাদের সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখার জন্য আমাদের এই প্রচেষ্টা। এটা আসলে বিভিন্ন সময় আমরা দেখছি, আপনারা যে সময় এই যে ইসলামী আন্দোলন আপনি যেটা বলছিলেন সমঝোতার একটা রাজনীতি আপনারা করতে চান, এবং যে সময় থেকে আপনাদের এই আলোচনাটা শুরু হয়েছে অনেক কলামিস্ট দেখেছি লিখেছেন যে দক্ষিণপন্থীদের উত্থান, এই দক্ষিণপন্থীদের উত্থান হলে বাংলাদেশে এক ধরনের জঙ্গিবাদ তৈরি হতে পারে, এক ধরনের অরাজকতা সৃষ্টি হতে পারে, বিদেশিদের হাত আরও কড়া নাড়তে পারে, এরকম বিভিন্ন ধরনের আশঙ্কা বিভিন্ন পর্যায়ে থেকে করা হচ্ছে। এটাকে আসলে আপনি কতটুকু মনে করছেন? এখানে বিষয় হলো দক্ষিণপন্থার উত্থান বলতে রাজনৈতিক শব্দ, এখানে আরও কিছু শব্দ এখানে আছে, তা আমি ওদিকে যাচ্ছি না। বাকি আমি যেটা বলছি যে দক্ষিণপন্থার উত্থানের মাধ্যমে যারা আমাদেরকে একটু ছোটো করে দেখার চেষ্টা করছেন এবং ইসলামের উত্থানটাকে যারা মৌলিকভাবে দাবি দিতে চেয়েছেন, তারা কিন্তু অলরেডি একটা মেসেজ পেয়ে গেছেন যে দক্ষিণের উত্থান বলে এই আপামর জনতার যে চিন্তা চেতনা, যে চাওয়া, এই চাওয়াটাকে কেউ দামিয়ে রাখতে পারবে না। মানুষ প্রতিবাদী, মানুষ এখন তার অধিকার বুঝে নিতে পারে এবং সেটা তারা 24শে আন্দোলনে তারা প্রমাণ করেছে। অতএব এই ধরনের ট্র্যাকিং যে রাজনীতি, এটা বাংলাদেশের মানুষ আর খাচ্ছে না, নিচ্ছে না। অতএব এই রাজনীতি বাংলার মানুষকে বিভ্রান্ত করা যাবে না। একটা আপনার এবার যে নির্বাচন 2026 সালে যে নির্বাচনটা হয়, নির্বাচন আসলে তরুণদের একটা বড় অংশগ্রহণ থাকবে। আসলে এই তরুণ ভোটারদের কাছে পৌঁছার জন্য আপনারা যারা সমঝোতার রাজনীতির ব্যানারে আগাচ্ছেন, তাদের আসলে পরিকল্পনা কি, কিভাবে তরুণদেরকে আপনারা আকৃষ্ট করতে চান? এই জায়গাটাতে আমি আপনাকে যেটা আশ্বস্ত করতে চাচ্ছি, বিশেষ করে সারা দেশের জনগণ এই বিষয়টা নিয়ে খুব তারা জানতে চায় যে তরুণদেরকে নিয়ে আমাদের ভাবনাটা কি। আসলে তো প্রথমত বিষয় হলো আপনার 24শে যে আন্দোলনটা, এই আন্দোলনটা তরুণদের নেতৃত্বে হয়েছে এবং বিশেষ করে বাংলাদেশে এখন যেই জনগোষ্ঠী আমাদের আছে, এর মাঝে প্রায় 5 কোটি আছে যুবক যারা তরুণ। তাই আমি পৃথিবীর ইতিহাসটা যদি আমরা একটু বিশ্লেষণ করি, পৃথিবীর প্রত্যেকটা রাষ্ট্রই তার উন্নত শিখর হওয়ার পিছনে সবচেয়ে বড় ভূমিকা তরুণদের, এবং প্রতিটি রাষ্ট্রে এই জায়গায় এই তরুণদের দিয়ে উঠে গেছে। কিন্তু আমাদের দেশে তরুণদেরকে আমরা জনশক্তিতে রূপান্তরিত করতে পারি নাই, বরং এদেরকে বোঝা হিসাবে আমরা নিয়েছি, বোঝা বানিয়ে দিয়েছি আমরা। বেকারত্ব সমস্যা আমাদের সমাজে, মাদকের মাধ্যমে যুবকদের চরিত্র ধ্বংস করে দেওয়া হয়েছে এবং বিভিন্নভাবে আমাদের যুবকদের ডাইভার্ট করা হয়েছে। কিন্তু আমাদের যুবকরা যে পারে, তরুণরা যে পারে দেশ গড়তে, তরুণরা যে পারে প্রেক্ষাপট পরিবর্তন করে দিতে, একটি সুন্দরকর দেশ গড়তে, এটা কিন্তু 24শে আন্দোলনের মধ্যে তরুণরা প্রমাণ করেছে। আমরা তরুণদের কাছে যাচ্ছি, তরুণদেরকে বলছি আমরা আগামী তারুণ্য নির্ভর একটা বাংলাদেশ আমরা করতে চাই, যেখানে তারুণ্যের শ্রম, তারুণ্যের মেধাকে আমরা বিকশিত করতে পারবো, আর যার মাধ্যমে আগামীর বাংলাদেশটা তারুণ্য নির্ভর হবে। সেই ক্ষেত্রে আমরা বলছি এখন চাকরির জন্য একজন শিক্ষার্থী সার্টিফিকেট নেওয়ার পরে, তিনি পড়াশোনা করার পরে, বের হওয়ার পরে যখন তিনি চাকরি করবেন, ব্যবসা করবেন, এই পরিবেশটা কিন্তু আমাদের গত 54 বছর ছিল না। বরং পরিবারের জন্য, তার সমাজের জন্য কিছু করার যখন সময়, তখন একটা ছেলে চাকরিতে গেছে, চাকরি করতে পারে নাই, চাকরি নেই দেশে, চাকরি বাজারে বন্ধা, ব্যবসা করবে, ব্যবসা করতে পারছে না, চাঁদাবাজির জন্য চাঁদা দিতে হয়। একদম ফুটপাতে একটা লোক ব্যানে করে যদি সে ব্যবসা করে, সেই জায়গাও যায় একবার দাঁড়িয়ে থাকে চাঁদার জন্য। অর্থাৎ আমাদের এই সমাজটা আমাদেরকে, তরুণদেরকে একটি সুন্দর সমাজ বা তরুণদেরা তাদের জীবিকা চাহিদা উপার্জন করবে সে দিতে পারে নাই। যার কারণে আমরা দেখছি গত 54 বছরে বিশেষ করে যে তরুণরা যখন একটা স্বপ্ন নিয়ে আগে আসছেন,
যখন তারা স্বপ্ন থেকে ব্যর্থ হয়েছেন তখন এই যুবকরা মাদক আসক্ত হয়েছেন, তখন নেশাগ্রস্ত হয়েছেন, তখন অন্য অন্য যেই ক্ষমতাসীন যে দলগুলো ছিল তারা তাদেরকে ক্ষমতা সিরিয়ে ব্যবহার করে এদের চরিত্র ধ্বংস করে দিয়েছেন। কিন্তু 24-এর আন্দোলনের মধ্য দিয়ে যুবকরা এই মেসেজ ক্লিয়ার করছে যে আমাদেরকে আর দমে রাখা যাবে না। তরুণ্যকে বাদ দিয়ে, তরুণ্যকে পাশ কাটিয়ে কাউকে আর ক্ষমতা থাকার সুযোগ নাই। সেই ক্ষেত্রে আমরা তরুণদের মেসেজ দিতে চাই যে আসুন আমরা তারুণ্য নির্ভর একটি বাংলাদেশ গড়ে তুলি, যেখানে আমরা ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করব, যেখানে তারুণ্যের অধিকার অগ্রগতি ভিত্তিতে পাবে, বেকারত্ব সমস্যা সমাধান করব, এবং একজন যুবক চাকরির জন্য তিনি যাবেন, এক হাতে তিনি সার্টিফিকেট আনবেন, আর এক হাতে চাকরির ব্যবস্থা হবে। আমরা এই একটা পরিকল্পিত বাংলাদেশ আমরা গড়ে দিতে চাই, যেখানে তরুণের প্রাধান্যতা থাকবে। সেই জায়গায় আমরা প্রত্যাশা করছি ইনশাআল্লাহ। দেশের বিভিন্ন জায়গায় আসলে ঘন ঘন এখন আমরা আগুন দেখতে পাচ্ছি, ইন্ডাস্ট্রি থেকে শুরু করে কাঁচা বাজার, দোকান, সব জায়গায়। আসলে এটা থেকে কি রাজনৈতিক কোনো ধরনের আছে কিনা আপনার? প্রথমত বিষয় হলো যে আমাদের দেশে তো আসলে রাজনৈতিক কালচার এটা একেবারে স্বাভাবিক ঘটনা। আমাদের দেশে রাজনৈতিকভাবে প্রতিপক্ষকে চাপে রাখার জন্য, প্রতিপক্ষকে গায়াল করার জন্য এটা আমাদের দেশে হয়ে আসছে, মানে নিত্যদিনের ঘটনা এটা। সেই জায়গা থেকে আমরা মনে করি যে এটার পিছনে কোনো ষড়যন্ত্র থাকতে পারে। তো বাকি এটা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ বাহিনী আছে, তারা এটাকে প্রদর্শন করা দরকার, এটাকে দেখা দরকার যে আসলে এখানে এই ধরনের কোনো বিষয় আছে কিনা। আমাদের কাছে এটাকে আমাদের কাছে এটা কাল্পনিক মনে হয় না, বরং আমাদের কাছে মনে হয় এটা পরিকল্পিত একটা ঘটনা। আমাদের কাছে মনে হয় যেটা অবশ্যই কোনো একটা দুষ্কৃত বাহিনী বা দুষ্কৃত গোষ্ঠী এই কাজটা করার চেষ্টা করছে। একটা বিষয় একটু আপনারা যেটা ওই যে বাউল নিয়ে আমরা আলাপ করছিলাম, যে বাউলরা এক ধরনের অস্থিরতা, মানে উল্টাপাল্টা কথা বলছে, আর এক ধরনের তৌহিদি জনতা যারা আছেন তারা আবার তাদেরকে নিবৃত্ত করার চেষ্টা করছেন। মানে এই যে বাংলাদেশের ধর্মীয় সম্প্রীতি একটা সময় খুব বেশি ভালো মানের সম্প্রীতি ছিল, এই ধর্মীয় সম্প্রীতি রক্ষায় ইসলামী আন্দোলনের আসলে ইসলামী আন্দোলনের স্পেশাল কোনো এজেন্ডা আছে কিনা, যে ধর্মীয় সম্প্রীতি রক্ষার জন্য তারা মাঠে কাজ করবে? আমরা এই বিষয়টাতে আমরা মানে বরাবরই সোচ্চার ছিলাম যে ধর্মীয় সম্প্রীতি যদি আমরা বজায় রাখতে না পারি, তাহলে আমরা একটা সময় এসে আমরা যে স্বপ্ন লালন করি, এটা কল্যাণ রাষ্ট্র চিন্তা করি, আমরা সবাইকে নিয়ে এটা আমরা দেশ গড়ার চিন্তা করি, এই জায়গাটাতে আমরা ব্যাঘাতগ্রস্ত হব। সেই জায়গা থেকে আমরা জানি যে আমাদের প্রত্যেকটা সংগঠনেরই সংখ্যালঘু নিগোষ্ঠী যে বিভাগটা আছে, আমাদের সেই বিভাগ থেকে আমরা কাজ করি, এবং যারা আছেন বিভিন্ন মতদর্শীর, এদের সাথে কাজ করার জন্য আমরা নিয়মিত আমাদের নিবিড় যোগাযোগ আমাদের আছে, এবং মাঠ পর্যায়ে সচেতনতা তৈরি করা, মাঠ পর্যায়ে এদের সাথে উঠা বসার মধ্য দিয়ে আমরা চাচ্ছি যে এই পরিস্থিতিটাকে নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য। বাকি বিষয়টা রাজনৈতিক দল হিসেবে যতটুকু না সম্ভব তার চাইতে বেশি ভূমিকা রাখতে পারে রাষ্ট্র। সেই কারণে আমরা চাচ্ছি যে এবার যদি এটা পরিবর্তন হয়, আমরা মডেল উপস্থাপন করতে চাই যে সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে যে ইসলাম পন্থা চলতে পারে, ইসলাম চলতে পারে, এর একটা দৃষ্টান্ত বাংলাদেশ ইনশাল্লাহ হবে, যে সবাইকে নিয়ে আমরা একটা সুন্দর রাষ্ট্র গড়ে তুলব ইনশাল্লাহ। আমরা এখন আসলে একটু যদি আলাপ করি যে অন্তর্বর্তীকালীন সরকার কয়েকটা বন্দর বিদেশিদের হাতে দিয়ে দিচ্ছেন, এক ধরনের আন্দোলনও শুরু হয়েছে। একটা বড় দল বলছেন যে এই অন্তর্বর্তীকালীন সরকার আসলে সেই ক্ষমতা নাই তাদেরকে দেয়ার। আপনারা আসলে কীভাবে মূল্যায়ন করেন যে এটা আসলে বাংলাদেশের জন্য কতটুকু কল্যাণ বয়ে আনতে পারে বা কতটুকু নেগেটিভ হতে পারে বাংলাদেশের জন্য বন্দর বিদেশিদের হাতে দেওয়া? এখানে বন্দর বিষয় নিয়ে আমাদের তো একবার স্পষ্ট বক্তব্য ছিল যে বন্দরের যেই চুক্তি, এটা জনগণের সাথে এবং রাজদলের সাথে আলোচনার সাপেক্ষে সরকারি সিদ্ধান্ত নেওয়া দরকার ছিল। এটা আমরা বিবৃতি দিয়েছি এবং এটা আমরা প্রতিবাদ আমরা জানিয়েছি। আমরা মনে করি সরকারের এই মুহূর্তে এই এজেন্ডাগুলোকে সামনে আনা ঠিক হচ্ছে না, বরং সরকারের যে মূল কাজটা সেই কাজটা করা দরকার। চুক্তি করার ক্ষেত্রে, বহির্বিশ্বের সাথে সম্পর্ক উন্নয়ন করার ক্ষেত্রে এই কাজগুলো এটা নির্বাচন সরকার করলে যেটা সহজ হতো, এটা এখন করার মাধ্যমে অত বেশি ফায়দা হচ্ছে বলে আমরা মনে করছি না। তো সেই জায়গা থেকে আমরা শঙ্কায় আছি যে এই বন্দরগুলো এভাবে চুক্তির মাধ্যমে আমাদের সক্রিয়তা, আমাদের বাণিজ্যিকভাবে আমরা পিছিয়ে যাচ্ছি কিনা, এই বিষয়গুলো আমরা শঙ্কিত। আমরা তবে যেহেতু বিষয়গুলো স্পষ্ট এখন হচ্ছে না যে কী তারা চুক্তি করছেন এবং কিসের ভিত্তিতে করছেন, এই বিষয়গুলো এখনও যদি স্পষ্ট না, যার কারণে এই বিষয়টাতে আমরা খুব বেশি বলার সুযোগ নেই। তবে আমরা এটাকে প্রতিবাদ জানিয়ে রেখেছি যে এটা সরকারের দ্বারা করা কোনোভাবেই ঠিক হয়নি, বরং সরকার এখান থেকে আরও একটু তারা উদ্যোগ হতে পারতো, অংশজনদের সাথে পরামর্শ করে এই বিষয়টা তারা সিদ্ধান্ত নিতে পারতো। আপনি একটু আসিবার আপনার এই 26-এর যে নির্বাচন, 26-এর নির্বাচন আপনার ইসলামী দলগুলো যেভাবে একত্রিত হয়ে সমঝোতার রাজনীতি, আপনি বলছিলেন যে একটা বাক্সে আপনার রাজনীতি করুন, এটার আসলে সম্ভাবনা কতটুকু? শেষ পর্যন্ত কি আপনারা একসাথে থাকবেন কিনা? নির্বাচন এখনো হয় নাই। চমৎকার কথা। বাকি বিষয় হচ্ছে যে আমরা 24-এর আন্দোলনের পরে জনমানুষের যে চাহিদা প্রত্যাশার প্রতিফলনের থেকে কিন্তু আমরা এক বাক্স নীতিকে আমরা সামনে আনতে, বিশেষ করে আমাদের মোহতারাম আমির পীর সাহেব চরমনাই 5 আগস্টের পরেই তিনি ঘোষণা করেছিলেন যে এক বাক্স
আমরা এবার একটু দেখতে চাই, এবং ইসলাম পন্থাকে আমরা সামনে নিয়ে আসতে চাই, বিশেষ করে দেশপ্রেমিক যারা তাদেরকে সাথে নিয়ে আসতে চাই। তো শুরুতে কিন্তু এই এক বাক্স নীতিতে আমরা মোটামুটি ইসলামপন্থী যারা আমরা ঐক্যবদ্ধ হয়েছি, এবং পাশাপাশি যারা দেশপ্রেমিক তারা আমার সাথে ঐক্যবদ্ধ হয়েছে। এবং এই জায়গাটাতে আমরা বরাবরই বলার চেষ্টা করছি যে এই এক বাক্স নীতি বাস্তবায়ন করার ক্ষেত্রে সর্বোচ্চ ছাড় দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি। শুধু আমরা বলছি এমন না, আমাদের সাথে যে 8টি দল আছে, 8 দলের শীর্ষ নেতা কিন্তু একই বক্তব্য যে এই জায়গাতে এটাকে সমুন্নত রাখার জন্য, এটাকে বাঁচিয়ে রাখার জন্য এবং এই ঐক্যকে সুদৃঢ় করার জন্য যার যার অবস্থান থেকে সর্বোচ্চ ছাড় দিয়ে হলো আমরা এই জায়গাটাতে আমরা থাকবো। তা আমরা বিশ্বাস করি জনগণের যেহেতু প্রত্যাশা, জনমানুষের প্রত্যাশা, আর সেই প্রত্যাশাকে যেহেতু 8টি রাজনৈতিক দল ধারণ করেছেন, আমরা শেষ পর্যন্ত এই জায়গায় আমরা যদিও কঠিন এবং এত সহজ হবে না, তারপর আমরা এই জায়গায় উত্তীর্ণ হব জনগণের জন্য, দেশের জন্য, দেশের কল্যাণের জন্য। অথবা আমরা প্রত্যাশা করি যে এটা হোঁচট খাওয়ার মতো কোনো বিষয় আমরা দেখছি না, এবং আমরা আশা করছি খুব ভালোভাবেই আমরা উত্তরে যাবো ইনশাল্লাহ। আমরা একটা বিষয় লক্ষ্য করেছি, বিগত দিনে ইসলামী আন্দোলন তাদের একবারে ইউনিয়ন থেকে জাতীয় পর্যায়ে সকল জায়গায় চেষ্টা করেছে প্রার্থী দেওয়ার জন্য। প্রায় 300 আসনে বরাবরই প্রার্থী দিয়েছে, ইউনিয়ন পরিষদগুলোতেও তারা চেষ্টা করেছেন। তারপরে সাম্প্রতিক সময়ে ফেসবুকে আমরা দেখলাম প্রায় 200 আসন নিয়ে আপনারা সমঝোতা করছেন। এটা আসলে কতটুকু সত্য যে 200 আসন যদি আপনারা দেন, অন্য 7টা দলের অবস্থা কী হবে? এখানে প্রথমত বিষয় হলো যে আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ নির্বাচনমুখী একটি দল, এবং আমরা ইউনিয়ন পর্যায়ে যে নির্বাচনগুলো, ওয়ার্ড পর্যায়ে নির্বাচনগুলো আমরা অংশগ্রহণ করেছি। আর এটা করার পিছনে আমাদের অনেকগুলো উদ্দেশ্য ছিল, বিশেষ করে আমাদের অবস্থানটা তৈরি করা, রাজনীতি বা আমাদের মার্কাকে প্রতীককে পরিচিত করে তুলে নিয়ে আসা, সেই জায়গাগুলো থেকেও আমরা বিগত দিন কাজটা করেছি। বাকি যেটা পরবর্তীতে বললেন সেই জায়গাটাতে হলো 200 আসনের ব্যাপারটা আমাদের এরকম অফিসিয়ালি কোনো আলোচনা আমাদের হয় নাই, এবং আমরা এরকম চাওয়া পাওয়ার কোনো বিষয় নেই, কারণ যেহেতু জোটই নেই এখানে, কে কার কাছে চাইবে, বরং এখানে সমঝোতা, অর্থাৎ সমঝোতা জায়গাতে এখানে কেউ কারো চাওয়ার কোনো বিষয় না, বরং যার যার অবস্থান থেকে আমরা প্রস্তুতি নিচ্ছি। আমরা এক টেবিলে বসে যেখানে যাকে ভালো মনে হবে, যেই দলের কাজ ভালো আছে, তার সাংগঠনিক অবস্থা ভালো, প্রার্থীর অবস্থা ভালো, সার্বিক বিষয়গুলো বিবেচনা করে আমরা সেই জায়গাতে আমরা সমঝোতায় পৌঁছবো। অতএব এখানে চাওয়া পাওয়ার কোনো বিষয় আমরা মনে করি এখানে কিছু নাই, বরং সমঝোতার মাধ্যমেই আমরা এখান থেকে উত্তরে উঠবো ইনশাল্লাহ। আপনারা কতটুকু আশাবাদী যে আপনারা যে সমঝোতা যে এক বাক্স নিয়ে মাঠে নামেন, একটা বিপরীত অংশ বিএনপির একটা বিশাল অংশ জুড়ে সারা বাংলাদেশে তাদের একটা জনসমর্থন আছে, এনসিপি বা আদার্স আরেকটা গ্রুপ একটা হতে পারে, শেষ পর্যন্ত হইতেও পারে রাজনৈতিক প্রভাবন, এর মাঝে আপনারা কতটুকু আশাবাদী যে আপনারা সরকার বা গঠন করতে বা জনগণ আপনাদেরকে ম্যান্ডেট দিতে পারেন? আমরা তো এবার এই জায়গাটাতে একবারে আত্মবিশ্বাসের সাথে বলতে পারি, এবার বাংলাদেশে এই 8 রাজনৈতিক দল দ্বারা সমঝোতার মধ্যে আমরা আসছি, বা এটা আরও বাড়তে পারে বলো, এটা বা কলম আরও হয়তো বৃদ্ধি হতে পারে। তো সেই জায়গা থেকে আমরা বিশ্বাস করি আগামী সরকার গঠন করার ক্ষেত্রে এই যে সমঝোতা ভিত্তিক যে দলগুলো আছে আমরা অনেক দূর আগে যাবো। আমরা বিশ্বাস করি আগামীর বাংলাদেশে ইসলামপন্থী সরকার গঠন করবে, এটা আমাদের দৃঢ় বিশ্বাস, এবং জনগণও সেটাই চাচ্ছে, জনমানুষের কাছে যাচ্ছি আমরা। বিশেষ করে আমি যেহেতু নির্বাচন করছি চাঁদপুর 2 মতলব উত্তর দক্ষিণে, আমি বাড়ি বাড়ি গেছি, মানুষের ঘরে ঘরে গেছি। তা আমার একটা অভিজ্ঞতার কথা বলি, সেখানে আমি যত মানুষের কাছে আমি মুসাফা করেছি, হাত মিলিয়েছি, কথা বলেছি, 90% মানুষ আমাকে এই কথাটাকে বলেছে যে এবার আমরা আপনাদেরকে ভোট দেব। এখানে আমি যে মেসেজটা এখানে আমি নিতে চাই সেটা হচ্ছে যে জনগণ কিন্তু বিগত দিনে বা অন্য সময় এরকমভাবে আমাদেরকে আশ্বস্ত করে নেই, বরং দেখাও বা দেখছি, ঠিক আছে চালিয়ে যান, এই ধরনের শব্দচয়ন ছিল। কিন্তু এবারের প্রেক্ষাপটটা পুরো ভিন্ন। এবার মানুষ সবার একই কথা যে ভোট এবার আপনাদেরকে দিব। এই যে মানুষের মাঝে চেঞ্জ, পরিবর্তনটা, আমরা মনে করি এই পরিবর্তনটার মধ্য দিয়ে মানুষ মেসেজ ক্লিয়ার করেছে যে আমরা আপনাদেরকে আগামী রাষ্ট্র ক্ষমতা ভার দিতে চাই। অথবা আমরা বিশ্বাস করি ইসলামপন্থীদের যেই এবং দেশপ্রেমিকের যেই আমরা সমঝোতার মধ্যে পড়ছি, আমাদের মাধ্যমে আগামীর রাষ্ট্র ক্ষমতা দায়িত্ব গ্রহণ করার জন্য আমরা সক্ষম, এবং আমরা সেটা পারবো বলে আমরা বিশ্বাস করছি। এবার আসলে একটু আপনার নির্বাচনী আসন নিয়ে, আপনি তো চাঁদপুর 2 মতলব উত্তর এবং মতলব দক্ষিণে নির্বাচন করবেন, ইতিমধ্যে আপনি প্রচার প্রচারণা চালিয়েও যাচ্ছেন, আপনি আসলে কতটুকু আশাবাদী আপনার মনোনয়ন নিয়ে? এখানে প্রথমত বিষয় হলো ইসলামী আন্দোলন আমরা যারা করি বা ইসলামী দল আমরা যারা করি, আমাদের আসলে প্রত্যাশা প্রাপ্তির জায়গাটা খুব বেশি না। আমরা প্রত্যাশা প্রাপ্তির ওইভাবে আমরা করি না, বরং আমরা মনে করি বৃহত্তর স্বার্থে, দেশের স্বার্থে, ইসলামের স্বার্থে যদি আমাদের সেন্ট্রালি কোনো সিদ্ধান্ত হয়, সেই সিদ্ধান্তের সাথে আমরা একমত। এই জায়গাটাতে আমাদের পাওয়া না পাওয়া নিয়ে আমাদের কোনো হতাশা বা এরকম কোনো কিছু আমাদের কাজ করে না। তো সেই জায়গা থেকে আমরা আশাবাদী যে আমার মতলব উত্তর দক্ষিণ যেই আমার যে এলাকা, সেই এলাকাতে আগামী নির্বাচনে যদি 8 দল যে সমঝোতার টেবিলে আমাদেরকে
যদি সেখানে বিবেচনা নিয়ে আসে, তাহলে আমরা আশা করছি নির্বাচন আমার বিজয় হওয়ার মতো একটা প্রেক্ষাপট আমাদের মতলব আমরা তৈরি করতে পারছি। বিশেষ করে আপনি হয়তো জানবেন, আমার পারিবারিকভাবে কিন্তু আমি রাজনৈতিক পরিবারের উত্তরসূরি হিসাবে আমার বাবা মাওলানা ফজলুর রহমান পীর সাহেব বাকেচৌর রহমতুল্লাহ আলাই, তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য ছিলেন এবং তিনি দীর্ঘদিন ধরে ওই এলাকায় বিভিন্ন মানুষের কাছে দিনের দাওয়াত, স্কুল কলেজ মাদ্রাসা বিভিন্ন প্রতিষ্ঠান মসজিদ মাসে তিনি করেছেন, এসব সম্পর্কিত ছিলেন এবং অসংখ্য মানুষের সাথে তার মিলেমিশার কারণে পারিবারিকভাবেই আমাদের একটা বলয় আছে, পারিবারিকভাবে আমাদের একটা অবস্থান আছে, যেটা আমাদের বাবার সাথে যারা শুভাকাঙ্ক্ষী ছিলেন তাদের সাথে তারা চলাফেরা করছেন, সেই একটা বলয় কিন্তু আমাদের আছে। দ্বিতীয় বিষয় হলো ইসলামী আন্দোলন বাংলাদেশের একটা শক্ত অবস্থার মতলব উত্তর দক্ষিণ আমাদের আছে, একদম তৃণমূল পর্যন্ত প্রত্যেকটা ওয়ার্ড ইউনিট আমাদের কমিটি হয়েছে, আমাদের কার্যক্রম আছে, আমরা কাজ করে যাচ্ছি। তো সেই জায়গাতে আমরা আশা করছি যেই কয়টি দল আমরা একসাথে হয়েছি এগুলোর মধ্যে বিবেচনা যদি নেওয়া হয়, তাহলে রাজনৈতিকভাবে এবং সামাজিকভাবে আমাদের পারিবারিকভাবে যে অবস্থান আমাদের আছে সেই জায়গা থেকে আমরা বিবেচনায় অবশ্যই উত্তীর্ণ হবে, সেটা বলে আমরা প্রত্যাশা রাখি। যদি এর বিপরীতও কিছু ঘটে সেই জায়গায় আমাদের হতাশ হওয়ার কিছু নেই, বরং আমরা ইসলামের বিজয়ের স্বার্থে আমরা একসাথে কাজ করব। বাকি আমি আমার দৃঢ় বিশ্বাস যে আমার জায়গা থেকে আমরা শতভাগ এই জায়গাটাতে আমরা ওভারকাম করতে পারবো। আপনি আসলে এই যে ওয়ার্ক করছেন এখন, এখানে কাজ করতে গিয়ে আসলে কি কি ধরনের সমস্যা আপনি সম্মুখীন হয়েছেন, যে সমস্যাগুলো আসলে আপনি পরবর্তীতে যদি বিজয়ী হন সমাধান করবেন, দেখুন কী ধরনের সমস্যা আইডেন্টিফাই করেছেন? প্রথমত বিষয় হলো আমার আসনে 3টা পৌরসভা আমাদের, মতলব উত্তরে সেন্টাসর পৌরসভা, মতলব পৌরসভা, নারায়ণপুর পৌরসভা, 3টা পৌরসভা আমাদের আছে। এই 3টা পৌরসভাতে মানুষের যে ভোগান্তিটা আমরা দীর্ঘদিন দেখেছি, সামান্য বৃষ্টি হলে একদম রাস্তাঘাটগুলো ডুবে যায়, বাজারে মানুষ দোকানপাট খুলতে পারে না, এমন একটা অবস্থা হয় এবং মানুষের ভোগান্তির কোনো অন্ত থাকে না সেই জায়গাটাতে। এটা মূল কারণ হলো পরিকল্পিত নগরায়ণ না হওয়ার কারণে, পরিকল্পিত মানে আমাদের যেই শহরগুলো হওয়ার কথা ছিল, বাজারটা হওয়ার কথা ছিল, সেটা হয়নি। এই জায়গাটা পরিবর্তনটা আমাদের করতে হবে। দ্বিতীয় যে বিষয়টা হলো মতলব ঢাকার একেবারে সন্নিকটে, ঢাকার থেকে মতলবের দূরত্ব খুবই একবার অল্প দূরত্ব, কিন্তু বাস্তবিক অর্থে যোগাযোগ ব্যবস্থায় আমরা অনেকটা পিছিয়ে আছি। আর এই পিছিয়ে থাকার কারণে অর্থনৈতিকভাবে, বাণিজ্যিকভাবে, শিল্প কারখানার দিক থেকে মতলব উত্তর দক্ষিণ অনেক পিছানো। তো সেই জায়গা থেকে আমার নির্বাচনের শুরু থেকেই গত 7-8 মাস আগের থেকেই আমি একটা কথা বলে আসছি, বক্তব্য দিয়ে আসছি, অঙ্গীকার করে আসছি যে আমাদের মতলব গজরার সেতু হওয়ার কথা আমাদের ছিল। এই বিষয়টা আমরা বিগত দিনে প্রত্যেকটা সরকারই আমাদেরকে আশা দেখিয়েছেন যে এই সেতু আমরা করব, সবাই করবে বলছেন, কেউ এই পর্যন্ত বাস্তবায়ন করা নেই। তো আমি আমার নির্বাচনী 5ই আগস্টের পরে যখন নির্বাচন এলাকাতে গেলাম, তো আমি প্রথম এই জায়গাটা নিয়ে কথা বলছিলাম যে যদি আমরা ইসলামপন্থীরা বা আমরা বিজয়ী হতে পারি, তাহলে আমাদের প্রথম টার্গেট হবে এই গজারি এবং মতলব সেতুকে আমরা নির্মাণ করা, এবং সেই নির্মাণ সেতু যে শুধু একটা কার্যক্রম শুরু হয়েছে এটাকে বাস্তবে রূপান্তরিত করার কাজটা আমরা করব। তো সেই জায়গা থেকে এটা আমি আমার দাবির মধ্যে, আমার চিন্তার মধ্যে আমি প্রথম নিয়ে আসছিলাম। তো দীর্ঘদিনের আমার এই চলার পথে, মানুষের সাথে মিশার পথে মানুষের মাঝে একটা সাড়া পেয়েছি। ইদানিং আমি দেখছি বর্তমান সরকারের পক্ষ থেকে সেই সেতু হওয়ার ব্যাপারে একটা উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং পরিদর্শন হয়েছে, এবং মনে হয় খুব অল্প সময়ের মধ্যে আমরা এটা আমাদের এই সেতুর কার্যক্রম শুরু হতে পারে। তা আমরা যেটা প্রত্যাশা করি, যদি এই সেতুটা আমাদের এই গজারিয়া মতলব সেতু হয়ে যায়, তাহলে মতলবে অর্থনৈতিক একটা জোন তৈরি হবে, বাণিজ্য জোন তৈরি হবে, শিল্প কারখানা তৈরি হবে, আমার মতলবের অর্থনৈতিক চাকা অনেকটা ঘুরে যাবে, মানুষের ভাগ্য পরিবর্তন হবে। তো সেই জায়গা থেকে আমরা আশা করছি মতলব মানুষের যে প্রত্যাশা দীর্ঘদিনে, সেটাকে আমরা সমাধান করতে পারবো। বিশেষ করে গ্যাসের একটা ব্যাপার আছে, সেই গ্যাসটাও কিন্তু এখান থেকে চলে আসতে পারবে। তো এইসব বিষয়গুলোকে নিয়ে আমরা মূলত কাজ করছি, মানুষকে আমরা আশ্বস্ত করছি। দ্বিতীয় বিষয় হলো মতলব মানুষের সবচেয়ে বড় যে সংকটটা, সেটা হলো গত 54 বছরে মানুষ যখনই যে দল ক্ষমতায় আসছে, যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসছে, তখন বিএনপি নেতাকর্মীরা, সাধারণ যারা কর্মী বা যারা আছেন, তারা বাড়িঘর থাকতে পারে নাই, তাদের নামে মিথ্যা মামলা, জুলুম, নির্যাতন, গুম, হত্যা এমন কোনো কিছু না করা হয় নাই। তদ্রুপ আবার আমরা দেখছি যখন বিএনপি ক্ষমতায় আসছে, তখন আওয়ামী লীগ যারা করছে এলাকাতে, তারাও বাড়িঘর থাকতে পারে নাই, তাদের নামে মানে জুলুম, নির্যাতন, তাদের জমি দখল করা, সম্পদ দখল করে না যাওয়া, এগুলো চলছে আমাদের দেশে। অর্থাৎ গত 54 বছরে মতলবে একদল ক্ষমতায় আসলে আরেক দল একা থাকতে পারে না। আমি এই জায়গাটাতে মতলব মানুষকে আশ্বস্ত করেছি, যদি আমরা বিজয়ী হতে পারি, দলের ভিন্নতার কারণে, মতের ভিন্নতার কারণে কারো বিরুদ্ধে মামলা হবে না, হয়রানি হবে না, জুলুম হবে না, নির্যাতন হবে না, বরং যে দল করবে অসুবিধা নাই, আমরা সকলে মিলেমিশে হাতে হাত রেখে মতলবকে আমরা উন্নয়ন করব, মতলবকে আমরা এগিয়ে নিব। এখানে দলের ভিন্নতার বিরুদ্ধে কারণে আমরা কারো বিরুদ্ধে আমরা কোনোভাবে অবস্থান নিব না। এই জায়গাটাকে মানুষ আমাকে সাড়া দিয়েছেন যে আমরা এমন কিছু চাই, এমন একটা সমাজে আমরা আছি যেখানে হানাহানি থাকবে না, সন্ত্রাস থাকবে না, চাঁদাবাজি থাকবে না। সেটাই আমরা আশা করি আমরা সে জায়গাটা ওভারকাম করতে পারবো। তো আপনার সর্বশেষ তরুণদের প্রতি আপনার কি মেসেজ?
দিতে চান, যে আপনি একজন ইয়াং যুব আন্দোলনের নেতা হিসেবে তরুণদের প্রতি আপনার কি মেসেজ? তরুণদের নিয়ে আমার একটাই মেসেজ থাকবে যে দেশ গড়ার ক্ষেত্রে আপনাদের এগিয়ে আসতে হবে। আগামীর বাংলাদেশকে বিশ্বমঞ্চে আরও উচ্চ শিখরে পৌঁছাতে হলে তরুণদের প্রয়োজন। অতএব তরুণদেরকে রাজনীতিতে আসতে হবে, তরুণদেরকে সমাজ উন্নয়নে, রাষ্ট্র মেরামতে দায়িত্ব গ্রহণ করতে হবে। আমার আহ্বান থাকবে তরুণরা যাতে করে রাজনীতিতে সক্রিয় হয় এবং প্রচলিত রাজনীতিতে না বরং আদর্শিক রাজনীতি তারা সক্রিয় হয় এবং দেশ গড়ায় তারা আত্মনিয়োগ করে। এই জন্য তরুণদেরকে আহ্বান থাকবে। আপনার মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য আবারও আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। ভাইজান, আপনাকেও আবার ধন্যবাদ জানাচ্ছি গ্যাস ভাইকে আমাকে আজকে আমন্ত্রণ করার জন্য। বিশেষ করে আপনার বাণিজ্য প্রতিদিনকে অনেক অনেক শুভকামনা থাকলো, ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, আমরা তখন দেখছিলাম বাণিজ্য প্রতিদিনের বিশেষ আয়োজন আগামী রাজনীতি। আজকের অনুষ্ঠানেই অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল এবং চাঁদপুর 2 আসনের মনোনয়ন প্রত্যাশী জনাব মুফতি মনসুর আহমেদ সাকি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী যারা দেখবেন সবাইকে আগাম শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। ইএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে। ট্রেডিং এখন হাতের মুঠোয়, তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি।